বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। আগামী 16ই সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাস সময়ের পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনুসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। ভারত ইউনুস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি, এই ধরনের কথাগুলো বোধহয় ঠিক নয়। যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন না। যদি সম্পর্কটা এত গরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককের বিমস্টেক এই সম্মেলনের নৈশ বুঝে পাশাপাশি বসতেন না। যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও। ইউনুস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি 2 বার নোবেল পুরস্কার পায়, এরকম ঘটনা আছে, এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনুস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। আগামী 16ই সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাস সময়ের পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিউজটি পেয়েছি এবং সেই নিউজটি আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসাবে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদী কিছু কথা লিখেছেন, আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। এখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজ শুক্রবার 4 এপ্রিল 2025 প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছি। ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, অন্তর্বর্তীমূলক ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছি। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছে, শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে রাজনৈতিক খেলায় যতদিন ভারত ব্যবহার করবে ততদিন বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করবে না। একজন রাজনৈতিক বিশ্লেষকের এই বক্তব্য। এখন শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে ভারত খেলতে চাচ্ছে। শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার যদি তাদের চিন্তা মাথায় আসে, তাদের 7 সিস্টারকে রক্ষা করতে হয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাচ্ছে। আমি মনে করছি যে এই সিদ্ধান্ত ভারত নিবে, কারণ বেইমানের সাথে বেইমানি পৃথিবী করে যায়। কোনো গাদ্দারের সাথে আরেক গাদ্দার কখনো ভালো ব্যবহার করে না। শেখ হাসিনা এবং তার পরিবার যত কিছু ভারতকে দিয়েছে, কিন্তু আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানে যাবে ভারত।
কারণ তার ভারত নতুবা ভেঙে যাবে শুধুমাত্র হাসিনা ইস্যুতে। এক হাসিনার জন্য ভারত যদি সেভেন সিস্টার আলাদা হয়ে যা, ভারত যদি খান হয়ে যা, তাহলে নরেন্দ্র মোদী এবং তার দলের কবর রচনা হবে ভারতের জনগণের হাতে। তাই জনগণ থেকে ভারতের এই যে বিজেপি দলটি গণদুলাই থেকে বাঁচার জন্য, গণদুলাই থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে বলেই আমি বিশ্বাস করি। এবং নরেন্দ্র মোদী আগামী 16 সেপ্টেম্বর ঘোষণা দিয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির রাজনীতি এবং তার জীবনে রাজনীতি থেকে সে সরে দাঁড়াবে, সে রিটায়ার করবে, অবসর নেবে, আর রাজনীতি করবে না। ইউনূস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে, এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, যেভাবে একটা গ্লোবাল সমস্যা সমাধান করছেন, একটা রিজিওনাল সমস্যা সমাধান করছেন, তাতে প্রফেসর ইউনূস আবারও নোবেল পেতে পারেন, সেই রাস্তা আমি দেখতে পাচ্ছি। দর্শক, অকল্পনীয় বড় বড় সুখবর আমরা পাচ্ছি। আপনারা জানেন যে সার্ক পুনরুজ্জীবিত করে দিবে, এটা আমাদের দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রফেসর ইউনূসের উদ্যোগে এটা হচ্ছে। আবার বাংলাদেশ আসিয়ানের সদস্যপদও পেতে পারে। এটা বাংলাদেশ, এটা পিস রিলেটেড না, এটা ইকোনমি রিলেটেড। কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস এমন একটা সমস্যা, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী তৈরি হয়েছে বা দ্বিতীয় বৃহত্তম শরণার্থী তৈরি হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিস বা মিয়ানমারের এই ক্রাইসিসকে কেন্দ্র করে। অতএব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার একটা চেষ্টা চালিয়েছেন, এমনকি লবিস্ট নিয়োগ করেছেন বলে আমরা শুনেছি। যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিশাল মানবতাবাদী কাজ করেছে। এমনিতে আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বা এই ধরনের কাজের ঘোর বিরোধী আদর্শিকভাবে। এটা বিএনপি আশ্রয় দিত, যে রহমান থেকে শুরু করে খালেদা জিয়া আশ্রয় দিত, কিন্তু আওয়ামী লীগ আমলে 96 থেকে 2001 তারা কিন্তু রোহিঙ্গাদের একদম আশ্রয় দিত না। এমনকি এই রোহিঙ্গারা যখন আশ্রয় নিতে আসছিল, অনেকবার শেখ হাসিনা সরকার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের নৌকা ভিটে দেয়নি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবং আওয়ামী লীগের লোকজন এই রোহিঙ্গাদেরকে জামাত ত্যাগ দিত, যে এরা জামাতের ভোটার, রোহিঙ্গারা এসে এরা জামাতের ভোটার হয়ে গেছে 91 সালে বিভিন্ন সময়। এই কথাবার্তা কিন্তু আওয়ামী ন্যারেটিভ ছিল। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন এবং বর্ডার খুলে দিলেন। কেন দিলেন জানেন? এটা আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের বা শেখ হাসিনা আদর্শের সাথে যায় না। শেখ হাসিনা তো মানবতা বিরোধী অপরাধী। শেখ হাসিনা তো সীমার, ওর মনের মধ্যে কোনো দয়ামাত ছিল না। ও তো শিশুদেরকেও হত্যা করতো, মানুষকে হত্যা করতো। রিমান্ডে মায়ের দুধ খেতে দিত না ছোট শিশু বাচ্চাকে। শেখ হাসিনা ছিল এতটাই পাষাণ, সেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে এটা অসম্ভব। কেন আশ্রয় দিয়েছিল? যাতে নোবেল পায়। কিন্তু খায়েশ মেটে নাই, নোবেল পায়নি। তার যে দুর্বিসন্ধি এটা হয়তো বুঝতে পেরেছে সবাই। কিন্তু এখন যেহেতু এটা ওয়ার্ল্ডের একটা বড় ক্রাইসিস, রোহিঙ্গা সমস্যা সমাধান যদি কেউ করে দেখাতে পারে তিনি নোবেল প্রাইজ ডিজার্ভ করেন। আর শেখ হাসিনা তো কোনো সমস্যার সমাধান তো করতে পারেনি, বরং সমাধান বাড়িয়ে দিয়েছে। যে ওরা ওই বৌদ্ধ সন্ত্রাসীরাও বেশি বেশি নির্যাতন করেছে, যে নির্যাতন করলে তোরা চলে যায়, যাক। আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মতো কোনো চাপও মিয়ানমার সরকারকে দিতে পারেনি, কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি। অল্প গাড়িতে করে কয়েকজন যাওয়ার একটা কথা শুনেছিলাম, কিন্তু যাওয়া সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো নিরাপদ ব্যবস্থা হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই চীন সফর করেছে বা জাতিসংঘ মহাসচিব এসেছে বেসিক্যালি এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে। তিনি সেখানে গিয়েছেন, রোহিঙ্গাদের জীবন মান উন্নতি করেছেন। এরপরে এখন আবার এই বিমস্টেকের সামিটের সাইডলাইন্সে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এই বৈঠকের পরেই যে খবর আমরা গণমাধ্যমে, এই বৈঠকের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই বৈঠকের পরে খবরটা এসেছে। কারণ এই বৈঠক ডক্টর ইউনূসের জন্য একটা বিশাল অর্জন, যে নরেন্দ্র মোদীকে নাকে খত দিয়ে বসাতে পেরেছেন। এরপর যে খবরটা, এটা ডক্টর ইউনূসের জন্য আরেক বড় অর্জন, যুগান্তকারী অর্জন, অকল্পনীয়। আমরা কল্পনা করিনি যে এত বড়। প্রথম তবে 1,80,000 রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার। মানে কেউ পারে না, হাসিনা শত চেষ্টা করে কেউ পারে না। কতজন নিতে রাজি হয়? 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 80 জন। বাস ভরে যাওয়ার একটা প্ল্যান শুনছিলাম, যে বাসে উঠতে যায় না, বাস এসেছে কিন্তু যায় না। একটা বাসে কতজন বসে যায়? 53 জন। এরকম নাকি কয়েকটা বাসে করে নিবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর ডক্টর ইউনূসের সফলতা কি? 1,80,000 নিবে প্রথম ধাপে। তো 1,80,000 এরকম কয়েকটা ধাপ নিলেই তো রোহিঙ্গারা সব বাংলাদেশ থেকে চলে যায়। তো ডক্টর ইউনূস এভাবে যদি কয়েক ধাপ রোহিঙ্গাদের নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারেন, তাহলে ডক্টর ইউনূস জীবদ্দশা আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন, আমরা বিশ্বাস করি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককের 6ষ্ঠ মিস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এই তথ্য জানান। দেখেন, এটা নিয়ে কথা বলতে ডক্টর ইউনূসকেও সরাসরি বৈঠক করছেন, এটা খলিলুর রহমান সাহেবই ম্যানেজ করেছেন। প্রফেসর ইউনূস তিনি কথা বলেন সরাসরি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার টাইপের লোকের সাথে। বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। তাহলে 1,80,000 মানে এটা অল্প। এটা ডক্টর ইউনূস অল্প কিছুদিন ক্ষমতা থাকতে পারলেই তিনি এই সমস্যার সমাধান করে নোবেল প্রাইজ পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশে এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করা করে। এদের মধ্যে আরো 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই এখনো চলমান, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গা দ্রুততার সঙ্গে যাচাই করা হবে। তো এটা চূড়ান্ত পরিণতিটা ডক্টর ইউনূসের হাত ধরেই হচ্ছে সম্ভবত, এবং ডক্টর ইউনূস এভাবে নোবেল প্রাইজ পাবেন। এটা চিফ অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। মিয়ানমার স্টার্স কনফার্মিং রোহিঙ্গা এলিজিবল ফর রিটার্ন উইথ দ্য ফার্স্ট লিস্ট অফ 1,80,000 রিফিউজিস। এভাবে সমস্যার সমাধান হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন।
ডক্টর ইউনূস চমক এই দক্ষিণ এশিয়া দেখছে, বাংলাদেশ দেখছে, পৃথিবী দেখছে। বিমস্টেকে পরবর্তী 2 বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস স্যারকে। এটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছি, সেখানে আমি বলেছিলাম একটু স্যাটায়ার করে জ্বলে জ্বলে আগুন জ্বলে, মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে না খুব একটা খুশি হননি। তারা সবাই বলতে চাচ্ছেন যে ইউনূস স্যারকে কেন করলো, ইউনূস স্যার তো অনির্বাচিত সরকার, ইউনূস স্যার তো অ্যাকচুয়ালি এখানে আসতে পারেন না। এটা নিয়ে অনেকেরই জ্বলেছে। এর মধ্যে কিছু কিছু ইউনূস হেটার্স যারা আছেন তারা চুপটি মেরে গেছেন, কিন্তু তার মধ্যেও 2-4 জন আছেন যারা এটা নিয়ে আলোচনা করছেন। আমি আজকে সকালে একটা ভিডিও দেখছিলাম, ভদ্রলোকের নাম মঞ্জুরুল আলম পান্না, আমি জীবনের প্রথমেই দেখেছি এবং ওনার ওই ভিডিওটা দেখার পর ওনাকে একটু অ্যানালাইসিস করেছি। ওনাকে বুঝতে পারলাম যে উনি একটি দলকে প্রচন্ডভাবে সাপোর্ট করেন, মানে আওয়ামী লীগকে উনি খুব সাপোর্ট করেন, এটা উনি করতেই পারেন। তো এই মঞ্জুরুল ইসলাম পান্না বা মঞ্জুরুল আলম পান্না একটি ভিডিও দেখলাম, উনি ওখানে ইনিয়ে বিনিয়ে যেটা বলতে চেয়েছেন সেটা হলো ভারতের সাথে একটি মিটিং করবার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেশ অনুরোধ করছেন, বেশ অনুনয় বিনয় করছেন, মানে ওনার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পায়ে ধরা বাকি আছে। এইটা বলার জন্য মানে উনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেগুলো শুভনীয় নয়। আমি পান্না সাহেবকে অনুরোধ করে বলবো, সম্মানী লোকের সম্মান দিতে শিখেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু সম্মান আছে আপনি নিজেও জানেন, আপনি এইভাবে বলতে পারেন না। হ্যাঁ, ভারতের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দুবার চেষ্টা করেছে, এটা উনি বারবারই বলে থাকেন যে আমি কারোর সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তারপর নরেন্দ্র মোদী তাকে টাইম দেয়নি বা তার সেই মন্ত্রণালয় তাকে টাইম দেয়নি। টাইম না দেওয়ার পিছনে অনেক কারণ আছে, যারা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক কিছুই বলতে হয়। যেমনটি ভারতে বর্তমানে আশ্রিত আছেন আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী, এটা একটা বিষয়। তারপর ভারত যখন এসছিল প্রফেসর ইউনূসের ক্ষমতায়, তখন কিছু কথা কিছু মানুষ রটিয়েছিল, এখানে হিন্দু নিধন হচ্ছে, এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা প্রফেসর ইউনূস স্যার জানিয়েছেন। ওনারা সেটাকে কতটুকু গ্রহণ করেছেন সেটা ওনারাই বলতে পারবেন। বিভিন্ন কারণে ওনারা হয়তো বাবা তাদের প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপার ছিল, দেখা হয়নি, হতে পারেনি। এর মানে এই নয় যে আমাদের একদম তাদের পিছনে হাতে পায়ে ধরে আমরা বলেছি বা আমাদের সরকার বলেছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভাই প্লিজ একটু টাইম দেন। অ্যাকচুয়ালি এমনটি নয় পান্না সাহেব, এই মন্ত্রণালয় এমনটি হয় না, সেটা বোধহয় আপনি জানেন। স্বাভাবিকভাবে একটি পত্র লেখা হয় বা একটি মেসেজ দেওয়া হয়, তারা একটা উত্তর দেয়, এমনটি বাংলাদেশ বলেছে। আমরা অস্বীকার করছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে একটা বৈঠকে বসতে চেয়েছেন, কারণ উনি যখন প্রথম এসেছিলেন তখন উনি অবভিয়াসলি তার প্রতিনিধির সাথেই প্রথম দেখা করবেন বা কথা বলবেন, পাননি। এর জন্য তো ইউনূস স্যার বসে থাকেননি। পান্না সাহেব উনি কিন্তু ভারত যখন সময় দেয়নি তখন উনি চায়না, তখন উনি আমেরিকা সব দাপিয়ে দিয়েছেন এবং সবার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। আপনারা জানেন আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক ইউনূস স্যার এখন দিন দিন গ্রোথ হচ্ছে। যদি না জেনে থাকেন একটু খবর নিয়ে জেনে নেবেন। আর দ্বিতীয় কথা হলো, ভারত ইউনূস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি, এই ধরনের কথাগুলো বোধ হয় ঠিক নয়। যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন না। যদি সম্পর্কটা এত বৈরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককে বিমস্টেক এই সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসতেন না। যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও। আপনি এভাবে ভাববেন, এটা আমাদের পাড়ার প্রতিবেশীর ঝগড়া নয়, এটা আমাদের স্কুল কলেজের বন্ধুদের ঝগড়া নয়, এটা আমাদের মহল্লার ওই যে কোনো জিনিস নিয়ে অভিমান নয়, এটা একটা দেশ এবং দেশের প্রধানদের নিয়ে আলোচনা করা হচ্ছে। সুতরাং আপনারা যখন কথা বলবেন একটু গুছিয়ে সুন্দর করে বলবেন। ইউনূস স্যারকে সম্মান দিতে চান না, দিয়েন না, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি একজনকে অসম্মান করে কথা বলতে পারেন না, আপনি অন্তরে রেখে দিন। আপনি যেভাবে বলেন যে বিমস্টেক নিয়ে যখন কথা উঠেছে এটা একটা সাধারণ প্রক্রিয়া, উনি একটা থাম্বনেল করেছেন, থাম্বনেলটা হলো বৈঠক নিয়ে লঙ্কা কাণ্ড। কি বললেন মোদী? লঙ্কা কাণ্ড হয়ে গেছে। এনিওয়ে, এবার শুনুন উনি কি বলেন। বিমস্টেকের সভাপতি যে বাংলাদেশ হচ্ছে, এটিও সরকার পক্ষ থেকে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, একটা সূক্ষ্ম প্রচারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ অনার্ড হয়েছেন যে পরবর্তী 2 বছরের জন্য 2025 থেকে 2026 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে। এটা কান্ট্রি ওয়াইজ হয়, এটা ব্যক্তিগত জায়গা থেকে নয়। সার্ককে যেমন এক বছর এক রাষ্ট্র তারা সভাপতি বা চেয়ারম্যান দায়িত্ব পালন করে, ঠিক বিমস্টেকেও তাই। যে 7টি দেশ রয়েছে বিমস্টেকের সদস্য বঙ্গোপসাগর কেন্দ্রিক, সেই জায়গা থেকে এক রাষ্ট্র এক বছর সদস্য সভাপতি নির্বাচিত হন। আচ্ছা, ভালো কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে মঞ্জুরুল আলম পান্না সাহেব, আপনার কথা অনুযায়ী এই ভিডিওটাতে আপনি প্রথমে বারবার বলে গেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অনির্বাচিত সরকার, উনাকে কেউ মনোনয়ন করেন, উনি নির্বাচন করে আসেননি, এর জন্য মোদী সাহেব তার সাথে দেখা করতে চান না। আমি একটু আগে বলেছি মোদী সাহেব তার সাথে দেখা করতে চান না, কি কারণে, আবার ভিডিওটা একটু দেখে নেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন এই প্রপোজালটা আসলো যে এইবার টার্মে বাংলাদেশ আসছে, বাংলাদেশের যে প্রধান উনি হবেন বিমস্টেকের পরবর্তী 2 বছরের জন্য চেয়ারম্যান,
এখন যদি ওখানে মোদী সাহেব প্রশ্নটি তুলতো বা অন্য কোনো দেশ প্রশ্নটি তুলতো যে না ওনাকে তো 2 বছরের জন্য দেওয়া যাবে না, কারণ উনি তো নির্বাচিত কোনো সরকার নন, উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, উনি হয়তো 6 মাস পর চলে যাবেন, তখন কি হবে? হ্যাঁ, আপনি বলতেই পারেন তখন নিয়ম অনুযায়ী পরে যে সরকার আসবে, ইউনূস স্যার চলে যাওয়ার পর উনি ক্ষমতা বলে ওখানে গিয়ে বসবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।